আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। গবাদি পশুতেও এটা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই রোগটার নাম হয়তো বা আপনারা সামনে দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা আলোচনা করব জলাতঙ্ক বা র্যাবিস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে র্যাবিস সম্পর্কে জানাবো, যে ঠিক র্যাবিস কী কারণে হয়, র্যাবিস হলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, এটার চিকিৎসাটাই বা কী, আর ঠিক কীভাবে এটাকে প্রতিরোধ করা যায়। একদম প্রথমেই চলুন, আমি সাধারণত কখনো ওই ট্রিটমেন্ট পারপাসগুলো এইভাবে আলোচনা করি না, কারণ শারীরিক কন্ডিশন না দেখে ওই কমন ট্রিটমেন্ট প্র্যাকটিস করা এটা আসলে আমার ইথিক্সের মধ্যে নেই। যার কারণে কিন্তু আজকের এই ভিডিওতে কি কি করণীয় বা ট্রিটমেন্ট পারপাসটাই আমি বলে দিব, কারণ এটা খুবই একটা আলাদা গুরুত্বপূর্ণ রোগ এবং দেখা যায় যে অনেকাংশে, এবং একটা ঘটনাও শেয়ার করবো আপনাদের সাথে। এটা বেশ কয়েকদিন আগে আমি ফেস করছি। তো চলুন একদম প্রথমেই আমরা জেনে নিব যে এই র্যাবিস রোগটা কেন হয়, এই র্যাবিস রোগের কারণটা কি। র্যাবিস সাধারণত একটা ভাইরাল ডিজিজ। আমাদের মেডিকেলে বলা হয় লাইসা ভাইরাস দ্বারা যখন কোনো কারণে কোনো পশু আক্রান্ত হয় বা কোনো প্রাণী আক্রান্ত হয়, তখন সাধারণত ওর ভিতর র্যাবিসের যে নর্মাল সাইন সিমটমগুলো আছে সেগুলো প্রকাশ পায়। আর র্যাবিস সাধারণত কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণীগুলোকে আক্রমণ করে না কখনো। উষ্ণ রক্ত বিশিষ্ট যে প্রাণীগুলো আছে, যেমন ধরুন মানুষ, গরু, ছাগল বা মহিষ, এদের গায়ের বডির রক্ত কিন্তু গরম। তো এই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর বডিতেই লাইসা ভাইরাসটা এফেক্টেড করে, এবং এইটা প্রথম যদি কোনোভাবে আপনার রক্তের সাথে মিশতে পারে, তাহলে এটা আপনার স্নায়ুতন্ত্রে গিয়ে বাসা বাঁধবে। এবং তখন দেখবেন যে আস্তে আস্তে লোকটার মাথাটা কিরকম জানি অ্যাবনর্মাল আচরণ করতেছে। সে নর্মাল কি বলতেছে বা কি করতেছে এরকম কোনো নেই। এবং এটা আক্রান্ত হওয়ার প্রায় 48 ঘন্টার মধ্যেই ওই প্রাণীটা মারা যাবে, এটা খুব কমন একটা সাইন সিমটম। এই জন্য আমরা সাধারণত বলি যে র্যাবিস দ্বারা যদি কোনো কারণে আক্রান্ত হয়, তখন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রকাশ পায়। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার স্নায়ুতন্ত্রের যে রোগটা আছে সেটা প্রকাশ পাবে। আমাদের দেশে প্রায় 90% কেসে এই র্যাবিসের জীবাণুটা বহন করে দুইটা প্রাণী, একটা কুকুর আর একটা শেয়াল। এজন্য সাধারণত আমরা বলি যে কুকুর বা শেয়াল যখন কামড়ায় তখনই জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখন আপনি দেখবেন যে কুকুরের প্রজনন ঋতু কোনটা, যেমন গ্রীষ্মকাল বা শীতকাল। এই সময় কুকুররা কিন্তু বাচ্চা দেয়। তো তখন ওরা একটু অ্যাগ্রেসিভ টাইপের থাকে, তখনই দেখা যায় যে ওদের ভিতর কামড়ানোর একটা প্রবণতা খুব বেড়ে যায়। এই জন্য গ্রীষ্মকাল বা শীতকালে আমাদের দেশে র্যাবিসের পরিমাণটাও বেড়ে যায়, যেহেতু ওরা কামড়ায় বেশি। আর আপনি যদি এই টাইমটা একটু সতর্ক থাকতে পারেন, তাহলেই দেখবেন যে সেরকম আর র্যাবিসের দ্বারা এফেক্টেড হচ্ছেন না। তাহলে প্রথমেই আমি বলে দিলাম যে ঠিক কেন হয় আর ঠিক কোন সময়টায় এই র্যাবিসটা হওয়ার সম্ভাবনা বেশি। এবার তাহলে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে র্যাবিস যে হইছে এটা লক্ষণটা ঠিক কী কী প্রকাশ পাবে সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করি। র্যাবিস এর এই লক্ষণগুলোকে আমি 3টা স্টেজে ভাগ করে দিতে পারি। ধরেন আপনাকে আজকে আঁচড় দিচ্ছে বা আজকে কামড় দিচ্ছে কুকুরটা, আপনার কিন্তু সাথে সাথেই রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে না। এটা একটু প্রথমে রোগের লক্ষণ প্রকাশ পেতে একটা সময় নিবে, তারপরে মাঝখানে রোগের লক্ষণ প্রকাশ পাবে, আর শেষে মারা যাওয়ার আগে কিছু সাইন সিমটম প্রকাশ পাবে। তো ঠিক কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে একদম প্রথম স্টেজে, আপনি দেখবেন কি যে যেই প্রাণীটাকে এরকম কামড় দেওয়া হয়েছে ওর আচরণগত একটা পরিবর্তন আসতেছে। ওর গায়ে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে জ্বর আসতেছে, ও জানি কেমন নিস্তেজ হয়ে আসতেছে, আর খাবার দাবার আস্তে আস্তে কমায় দিচ্ছে, এবং পরবর্তী এর পরের স্টেজে খাবার দাবার বন্ধই করে দিবে। 4টা লক্ষণের নাম বললাম কিন্তু। প্রথমে আচরণগত পরিবর্তন আসবে, ও নর্মাল যেরকম বিহেভিয়ার করতো ওরকম করবে না। ওর বডিতে আস্তে আস্তে দেখবেন টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, ও আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তেছে, আর ও খাওয়া দাওয়া কমায় দিচ্ছে। এইটা আঁচড় দেওয়ার পরে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। এর পরের স্টেজে আপনি দেখবেন কি যে ওই যে বললাম আচরণগত একটু পরিবর্তন, এখন অনেকটা পরিবর্তন হয়ে যাবে, এবং ওর ভিতর দেখবেন যে ও কি করতেছে সেটা ওর নিজের কন্ট্রোলে নাই, কেমন একটা অস্থিরতা ভাব। তারপরে ধরেন যে গরু বা ছাগল যদি কখনো এফেক্টেড হয়, তখন এটা খুব ঘন ঘন ডাকতে থাকবে, কান দুইটা একদম লম্বা হয়ে যাবে, শক্ত, ওই যে খরগোশের কান যেরকম একদম লম্বা থাকে, ওর কানগুলো ওরকম লম্বা থাকবে, চোখগুলো তখন বড় বড় হয়ে যাবে, ল্যাজ বারবার নাড়াবে, ল্যাজটাকে উঁচু করে ফেলার চেষ্টা করবে। এই লক্ষণগুলো দেখবেন। আর আরেকটা খুব কমন সাইন সিমটম আমি দেখি, সেটা কি ওরা তখন জাস্ট সেক্সুয়াল ইন্টারকোর্সে অনেক বেশি যাবে। দ্যাট মিনস যৌন উত্তেজনা ওদের ভিতর খুব বেশি পরিমাণে আর কি থাকবে।
এটা হচ্ছে সেকেন্ড স্টেজে এই লক্ষণগুলো আপনি দেখতে পারবেন। তার ঠিক পরের স্টেজের যে ব্যাপারটা আপনি দেখবেন একদম এইটা কিন্তু লাস্ট স্টেজ, এবং এইটা হইলে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই প্রাণীটা মারা যাবে। এই স্টেজে আস্তে আস্তে ওর পেছনের পাগুলা মানে হচ্ছে কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, প্যারালাইসিসের মতো হইতে শুরু করবে, এবং মুখ থেকে প্রথম অংশে যে একদম তরল একটা ফেনার মতো পড়তে থাকবে, লালা যেটাকে আমরা বলি। কিন্তু এই লালাটা প্রথম অংশে ফ্রেশ থাকলেও আস্তে আস্তে এটা আর ফ্রেশ থাকবে না, আস্তে আস্তে এটা কি করবে, ফেনাযুক্ত হয়ে যাবে। এবং এই টাইমে দেখবেন ওর কণ্ঠস্বরেও একটা পরিবর্তন আসতেছে। যখন হচ্ছে এই মুখ থেকে লালা পড়তেছে তখন থেকে কণ্ঠস্বরটাও কিরকম, মানে নর্মাল কণ্ঠস্বরে যেরকম ডাকতো ওরকম না, একটা অ্যাবনর্মাল কণ্ঠস্বরে তখন থেকে ডাকবে। প্রচণ্ড পরিমাণে হাঁপানি হবে, শ্বাসকষ্ট দেখা দিবে, আর আস্তে আস্তে লাস্ট স্টেজে একদম মারা যাওয়ার 5-6 ঘন্টা আগের থেকে পাতলা পায়খানা শুরু হবে। এখন যখন এই প্রচুর পরিমাণে পাতলা পায়খানা শুরু হবে তখন দেখবেন কি বডির থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাইতেছে। আরেকটা কমন সাইন সিমটম হচ্ছে এই টাইমে কিন্তু পানি খাওয়া যায় না। এখন যেহেতু ওই দিক থেকে পানি বের হইতেছে আর ও মুখে পানি খেতে পারতেছে না, তার মানে বডি কি অল্প সময়ের মধ্যেই ডিহাইড্রেশনে পড়ে যাবে এবং তারপরে হচ্ছে মারা যাবে। বুঝতে পারছেন একদম, মানে হচ্ছে লাস্ট স্টেজের সাইন সিমটমগুলো, প্যারালাইসিস হবে, মুখ দিয়ে লালা পড়তে শুরু করবে, কণ্ঠস্বরে পরিবর্তন আসবে, হাঁপানি হবে, ডায়রিয়া থাকবে, পানি খাইতে পারবে না, পশু আস্তে আস্তে মারা যাবে। এবং পানি খাওয়ার এই লক্ষণটাই হচ্ছে সবচেয়ে বেশি সাইন সিমটমে ইম্পর্টেন্ট। এইটা দেখে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে ও র্যাবিসে আক্রান্ত কিনা। এটাই হচ্ছে সবচেয়ে কমন আর কি। এইটাকে দেখে মোস্ট অফ দ্য টাইমে আমরাও জাজ করি যে এই প্রাণীটা আসলেই কি র্যাবিসে আক্রান্ত কিনা। এখন যদি আমরা এই বিষয়টাকে বলতে চাই যে ট্রিটমেন্ট পারপাসটা তাহলে কীরকম হবে, সত্যি কথা বলতে র্যাবিসের কোনো ট্রিটমেন্ট হয় না। যখন এই রোগের ওই প্রথম স্টেজের লক্ষণ বলেন বা দ্বিতীয় স্টেজের লক্ষণ বলেন বা তৃতীয় স্টেজের লক্ষণ, কোনো লক্ষণ যদি অলরেডি প্রকাশ পেয়ে থাকে তখন আর আপনাকে কোটি টাকা খরচ করে ওষুধ দিলেও সেখানে কোনো লাভ হবে না। তাহলে কি করব, আঁচড় দেওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যে আপনাকে ভ্যাকসিন নিয়ে ফেলতে হবে। কোনো রিস্ক নেওয়া যাবে না যে না ও তো কখনো আঁচড় দিলে এরকম হয় না, তাহলে এখন হয়তো বা হবে না, বা কামড় দিচ্ছে কেমনে নিব, অনেক দূরে হচ্ছে হাসপাতাল, এরকম কোনো কনসেপ্টই এখানে আসবে না। আপনাকে আঁচড় বা কামড় দিচ্ছে প্রথম 24 ঘন্টার মধ্যে যে কোনো মূল্যে ভ্যাকসিন নিয়ে নেবেন, কারণ হইলে তো তখন আর বাঁচবেন না। তো শুধু শুধু দরকার কি রিস্কটা নেয়া। আর আরেকটা কাজ করতে পারবেন যেটা করলে প্রায় 90% কেজি আমরা বলতে পারি যে আমাদের যেই জায়গাটায় কামড়াইছে ওই জায়গাটায় 20 মিনিট ধরে সুন্দর মতো ডেটল দিয়ে বা সাবান দিয়ে বারবার একটু সুন্দর মতো ঘষে ঘষে ধোয়ার চেষ্টা করেন। তাহলেও দেখবেন যে 90% কেসে জীবাণুটা ওইখান থেকেই সরে যায়। যদি আপনি এরকম 2-3 মিনিট বলে নেই, কিন্তু আবার 20 মিনিটটা ওইটা এমনি বলার জন্য বলা না, সত্যিকার অর্থে 20 মিনিটের বেশি সময় ধরে আপনাকে ওই জায়গায় সাবান বা ডেটল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং টিকাটা যদি পারা যায় তাহলে ওই জায়গার আশেপাশের মাংসপেশিতেই দেওয়া, তাহলে হচ্ছে বেশ ভালো অ্যাক্টিভ হয় এবং তখন আর এই র্যাবিস হওয়ার সংক্রমণ সেরকম থাকে না। এবার চলুন একটু জেনে নেই যে র্যাবিস ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কি পশুতে। একদম প্রথম দিন আপনি 2 মিলি দিবেন, তারপর সপ্তম দিন 1 মিলি দিবেন, আর 21তম দিন 1 মিলি দিবেন। এইভাবে আপনি মোট 3টা ডোজে কমপ্লিট করবেন। এটা আপনি যখন উপজেলা হাসপাতালে নিয়ে যাবেন তখন সেখান থেকে বলেই দেওয়া হবে। সাধারণত আমাদের কাছে প্রচলিত সবচেয়ে বেশি যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে র্যাবিস কিল ভ্যাকসিন, এটাই হচ্ছে আমরা দিয়ে থাকি। তবে নোভিভ্যাকের আলো এরকম অনেক ধরনের ভ্যাকসিন আছে, ওইটা বিভিন্ন রকম, আপনার কাছে যেটা পাওয়া যায় সেটাই দিন, কিন্তু ওই তাড়াতাড়ি করে দিতে হবে আর কি। এবার চলুন তাহলে একটু জেনে নেই যে ঠিক কী কী করলে আমরা হচ্ছে এই র্যাবিসটাকে প্রতিরোধ করতে পারি। সাধারণত আমি বলবো যে র্যাবিসের ওই যখন কামড় দিচ্ছে তখন ভ্যাকসিনটা না দিয়ে আপনি যখন সুস্থ আছেন তখনই কিন্তু ভ্যাকসিন দিয়ে ফেলা যায় র্যাবিসের। এটাকে আমরা প্রি এক্সপোজার ভ্যাকসিন বলি। তো আপনি ওই প্রি এক্সপোজার ভ্যাকসিনটা আগেই দিয়ে ফেলান, এটা দিলে আপনি হচ্ছে সেফ থাকবেন। পরবর্তীতে আঁচড় বা কামড় দিলেও সেরকম কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু পাগলাটে টাইপের যে কুকুরগুলো আছে সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এলাকায় যদি এরকম থাকে তাহলে সেটাকে মেরে ফেলতে হবে, যেটা সত্যি কথা। হ্যাঁ, এখানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের একটা বিষয় আসে, কিন্তু জীবনও এটার সাথে জড়িত। এই জন্য এরকম পাগলাটে টাইপ বা পাগলামো করে এরকম টাইপের যে কুকুরগুলো আছে এগুলাকে এলাকা থেকে সরাই ফেলতে হবে। আর খুব ভালো মতো আক্রান্ত হওয়ার পরে, মানে হচ্ছে যখন আপনাকে আঁচড় বা কামড়টা দিচ্ছে, দেরি না করে
আপনাকে যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। আর আপনার প্রাণীটাকে যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাবেন। বাকিটা হচ্ছে ওনারাই আপনাকে বলে দিবে। আর একটু আগে তো আমি পুরো বিস্তারিত বিষয়টা ওনারা যা যা বলার কথা তা আমি আপনাদেরকে পুরোটা আলোচনা করে দিলাম। ধন্যবাদ সবাইকে।